আসসালামু আলাইকুম। একটি বোন এর কিছু কথা শুনছিলাম। তাকে সাংবাদিক প্রশ্ন করেছে, যতটুকু বুঝি, যে 5ই আগস্টে আমাদের যে শেখ হাসিনাকে তাড়ানোর উদ্দেশ্যে যে গণবিপ্লব ঘটেছে, যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে, আন্দোলন ঘটেছে, সেটাকে তিনি যুদ্ধের সাথে তুলনা করেছেন। তো এই বলেই তাকে, বোনটিকে প্রশ্ন করেছেন। তো এই বোনটি তার উত্তর দিতে গিয়ে খুব ক্ষোভান্বিত হলেন, বোঝা যায় তার কথাবার্তার, তার অ্যাটিটিউডে এটাই বোঝা যায় যে সে রাগ হয়েছেন। দ্যাট মিনস, এটাকে যুদ্ধ কেন বলা হচ্ছে, যে আপনি এটাকে যুদ্ধ কেন বলছেন, এটা কি কোনো যুদ্ধ? যুদ্ধ বলতে কি বোঝায়? আসুন ওনার কাছ থেকে আমরা একটু শুনি ওনার বক্তব্যটা। আপনি জুলাইকে যুদ্ধ কেন বলছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। যুদ্ধ বলতে কি বোঝায়? যুদ্ধ বলতে বোঝায় একটা দেশের সার্বভৌমত্ব নেই এবং দেশের হচ্ছে গিয়ে আকাশে অন্য দেশের যুদ্ধ বিমান যখন চলাচল করে, এবং যে দেশে হচ্ছে কোনো গভর্নমেন্ট নেই, যে দেশের হচ্ছে গিয়ে জনগণ অন্যের কাছে পরাধীন অবস্থায় থাকে, সেই দেশের জন্য যখন কেউ হচ্ছে লড়ে, দেশের জনগণ লড়ে, সেটাকে যুদ্ধ বলে। আপনার জুলাইতে কি এ দেশের সার্বভৌমত্ব ছিল না? এ দেশের ভূমি সীমানায় কি বাইরের কোনো বিমান এসে ঢুকেছিল, নাকি এই দেশ অন্য কারো হাতে ছিল? আমরা তো জুলাইতে তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু শেখ হাসিনা তাকে তাড়ানোর জন্য হচ্ছে গিয়ে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা তো কোনো যোদ্ধা না। যুদ্ধ কাকে বলে, ওয়ার কাকে বলে, সেটাই তো তারা বোঝে না। এই ধরনের কথা তো এটা অবান্তর কথা। উনি বলতে চাচ্ছেন যে যুদ্ধ বলতে বোঝায় যে এক দেশের সাথে আরেক দেশের বিমান, গোলাবারুদ, মিসাইল ইত্যাদি নিয়ে যে যুদ্ধ হয়, ভূখণ্ড দখলকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়, সেটাকে বলা হয় যুদ্ধ। তো এক্ষেত্রে যুদ্ধের সংজ্ঞাটাই তো পাল্টে দেওয়া হলো। অর্থাৎ তারা এই যুদ্ধের সংজ্ঞাটাকেই পাল্টে দিয়েছে, এই কথা তিনি বলতে চাচ্ছেন, বলেছেন অলরেডি। এখন তারা বলতে কাদেরকে বুঝিয়েছেন? বোধ করি সাংবাদিককেও বলেছেন। এখন সাংবাদিক তো বাংলাদেশের সাংবাদিকের প্রশ্ন করার ধরনই বোঝেন, তাকে আর পাল্টা প্রশ্ন করেন নাই যে তাহলে আপনি যুদ্ধ বলতে কি বোঝেন। তো এই যুদ্ধ বলতে কি বোঝায় উনি এই বোনটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, তার কথাবার্তায় তো শুনলেনি। তো এই তারা বলতে বাংলাদেশের জনগণকেও বোঝানো হয়েছে। আমি মনে করি আমাকেও বলা হয়েছে যে আমরা এটাকে যুদ্ধ কেন বলি। এটাকে যুদ্ধ বলা তো ঠিক হয় না, এটা তো কোনো যুদ্ধের পর্যায়ে পড়ে না। এটা আসলে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একটা ষড়যন্ত্র ছিল। অর্থাৎ আমরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম, বাংলাদেশের মানুষ এটা একটা ষড়যন্ত্র করেছি, রাস্তায় নেমে দেশের বিরুদ্ধে, একটা সরকারের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি। তো উনি যে সংজ্ঞাটা দাঁড় করালেন এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী বললেন, এই পরিপ্রেক্ষিতে আমি আসলে যুদ্ধের সংজ্ঞাটা কি হতে পারে, যুদ্ধ বলতে কি বোঝায়, এইটুকু আমার মাথায় অন্তত কাজ করে, আমি বুঝি। এখন আমার তরফ থেকেই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমার মতন একজন সাধারণ মানুষ যদি এই কথাগুলো বলি, হয়তোবা এটাকে আন্তরিকতার সহিত গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এই কারণে আমি এআই এর আশ্রয় নিলাম। গুগল ক্রোমে গিয়ে গুগল এআই কে জিজ্ঞাসা করলাম যে যুদ্ধ বলতে আসলে কি বোঝায়। তো এআই আমাকে একটা উত্তর করলো। আসুন শুনি গুগল এআই সম্বন্ধে। গুগল এআই এই যুদ্ধ বলতে আসলে কি বুঝিয়েছে, কাকে বলে যুদ্ধ, যুদ্ধ কিভাবে হয়, কয় প্রকারের হয়, আমরা একটু শুনি। এক দেশের সাথে আরেক দেশের বিমান, অস্ত্র, গোলাবারুদ ইত্যাদি নিয়ে যুদ্ধ হয়। আবার দেশের বা সমাজের বা ঘরের এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির স্বার্থ নিয়ে বা ইগো নিয়ে যুদ্ধ বা কথা কাটাকাটি হয়। আমি জানতে চাচ্ছি যুদ্ধ কথাটার সংজ্ঞাটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এআই যে উত্তরটা করলো সেটা শুনতে পড়ি।
যুদ্ধ হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে আদর্শ, স্বার্থ, ক্ষমতা বা ইগোকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া একটি তীব্র ও দীর্ঘস্থায়ী সংঘাত বা লড়াই। পরিসর এবং ক্ষেত্রের ভিন্নতার উপর ভিত্তি করে যুদ্ধের সংজ্ঞা ও রূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যুদ্ধ, মিলিটারি ওয়ারফেয়ার। এটি দুই বা ততোধিক দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার দৃশ্যমান লড়াই। এতে বিমান, ক্ষেপণাস্ত্র, অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য থাকে ভূখণ্ড জয়, ভূ রাজনীতি বা জাতীয় নিরাপত্তা রক্ষা। দুই নম্বর, সামাজিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটি সমাজের বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তির মধ্যকার স্বার্থের সংঘাত। এতে কোনো আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র ব্যবহার করা হয় না। আধিপত্য বিস্তার, অর্থনৈতিক লাভ বা মতাদর্শগত পার্থক্যের কারণে এটি ঘটে। তিন নম্বর পয়েন্ট, ব্যক্তিগত বা আন্তঃব্যক্তিক যুদ্ধ, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এটি ঘরের ভেতরে বা পরিচিত মহলে এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির লড়াই। এতে ইগো, অহংকার, ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে। এই যুদ্ধের মূল রূপ হলো কথা কাটাকাটি, মানসিক দূরত্ব বা সম্পর্কচ্ছেদ। সংক্ষেপে, যুদ্ধ মানেই শুধু রক্তক্ষয়ী লড়াই নয়, এটি হলো নিজের অস্তিত্ব, অধিকার বা মতবাদ টিকিয়ে রাখার জন্য যে কোনো স্তরের একটি তীব্র ও আক্রমণাত্মক প্রতিযোগিতা। তো এই কথার উত্তরের পরে আমি এআইয়ের কাছে জানতে চাই যে আমাদের দেশে 5ই আগস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে মানসিক ও রক্তক্ষয়ী আন্দোলন ও সংগ্রাম হয়, সেটিকে তুমি কোন যুদ্ধের আওতায় নিবে? তো সেই ক্ষেত্রে আমাকে এআই বলছে 2024 সালের 5ই আগস্টের ঘটনাটি প্রচলিত অর্থে কোনো দ্বিপাক্ষিক সামরিক যুদ্ধ, মিলিটারি ওয়ারফেয়ার ছিল না। রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ভাষায় এটিকে গণ অভ্যুত্থান, ম্যাস আপরাইজিং বা নাগরিক বিপ্লব, সিভিলিয়ান রেভলিউশন বলা হয়। তবে যুদ্ধের সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করলে এটিকে একটি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঘটা সামাজিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং অসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এর মিশ্র রূপ বলা যায়। এর পিছনের প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো। 1 নাম্বার, এটি কেন গণ অভ্যুত্থান বা বিপ্লব? শক্তির উৎস, এটি কোনো দেশের নিয়মিত সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধ ছিল না। এর এক পক্ষে ছিল রাষ্ট্রের সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারি দলের ক্যাডার বাহিনী, আর অন্য পক্ষে ছিল সাধারণ ছাত্র জনতা। উদ্দেশ্য, কোনো ভূখণ্ড দখল করা এর লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল দীর্ঘদিনের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং স্বৈরাচারী ক্ষমতার পতন ঘটানো। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক যুদ্ধের প্রতিফলন, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। মতাদর্শ ও ইগোর লড়াই, তৎকালীন সরকারের অনমনীয় অবস্থান বা রাজনৈতিক ইগো এবং জনগণের ন্যায্য অধিকারের দাবি, এই দুইয়ের মধ্যে এক তীব্র মানসিক ও আদর্শিক সংঘাত তৈরি হয়েছিল। প্রতিরোধের ভাষা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, দেয়াল লিখন, গ্রাফিতি, প্রতিবাদী গান এবং স্লোগানকে ছাত্র জনতা তাদের প্রধান মানসিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। আর 3 নম্বর পয়েন্ট, রক্তক্ষয়ী বা অসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক কনফ্লিক্ট। অস্ত্রের অসমতা, এক পক্ষের কাছে ছিল অত্যাধুনিক মরণাস্ত্র, কাঁদানো গ্যাস এবং সাউন্ড গ্রেনেড। অন্য পক্ষের সাধারণ মানুষের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। তাদের মূল শক্তি ছিল জনসমুদ্র এবং বুকের পাটা। সর্বোচ্চ আত্মত্যাগ, প্রচলিত যুদ্ধের মতোই এই আন্দোলনে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই ব্যাপক রক্তক্ষয় এবং তীব্র সংঘাতের কারণেই এটি সাধারণ আন্দোলনের গণ্ডি পেরিয়ে একটি রক্তক্ষয়ী সংগ্রাম বা জুলাই বিপ্লব এর রূপ নেয়। পরিশেষে বাংলাদেশ সরকার প্রাতিষ্ঠানিকভাবে 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, জুলাই ম্যাস আপরাইজিং ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই তাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটিকে কোনো দেশের ভেতরের শোষিত সাধারণ মানুষের সাথে শাসক গোষ্ঠীর মধ্যকার একটি সফল নাগরিক প্রতিরোধ যুদ্ধ, আমি আবারও বলছি, নাগরিক প্রতিরোধ যুদ্ধ বা গণবিপ্লব বলাই সবচেয়ে যুক্তিযুক্ত। তো
এখানে আপনারা শুনতে পারলেন যুদ্ধ বলতে আসলে কি বোঝায়। শুধুমাত্র বিমান, গোলাবারুদ, মিসাইল ইত্যাদি নিয়ে যুদ্ধ করাকেই যুদ্ধ বলে না। সেটা হতে পারে মনস্তাত্ত্বিক যুদ্ধ, হতে পারে আমার ইগোর বিরুদ্ধেও যুদ্ধ, এবং সেটাকেও যুদ্ধ বলে। যুদ্ধের ভাষা বলতে শুধু এটুকুই বোঝায় না যে ট্রাম্প ইরানকে দখল করতে চাচ্ছে, কিংবা ইরাককে দখল করতে চাচ্ছে, কিংবা পূর্ববর্তীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যুদ্ধ যেটা এক দেশ আরেক দেশকে দখল করার জন্য ঘটেছে সেইগুলোই বোঝানো হয়েছে। আসলে তা নয়। যুদ্ধের বিভিন্ন প্রকার পদ্ধতি আছে, এবং এটা কখনো ন্যায়ের পক্ষেও যুদ্ধ হয়ে থাকে, অন্যের বিরুদ্ধেও যুদ্ধ হয়ে থাকে। আর সেই অন্যের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে আমাদের 2024-এর 5ই আগস্টের যুদ্ধটা ছিল। শেখ হাসিনাকে তাড়ানো এটা কোনো ষড়যন্ত্র ছিল না, বরং শোষিত শাসক গোষ্ঠী যে শোষণ করেছে তার বিরুদ্ধে যুদ্ধ ছিল। সেই অন্যের বিরুদ্ধে মানুষ যুদ্ধ করেছে, আর সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে। তাই বোনটিকে বলবো, আপনাকে দেখে বেশ স্মার্ট মনে হয়, আপনি শিক্ষিতও বটে, এটা আমার ধারণা। যদি শিক্ষিত হয়ে থাকেন তবে আপনি শিক্ষা নামের কলঙ্ক। হতে পারে আপনি শিক্ষাটাকে লুকিয়ে রেখে গুপ্তভাবে এই কথাগুলো বলেছেন। হয়তো বা কোনো এক সময় গিয়ে আপনি বলবেন, কিংবা আপনার এখনো যদি সাক্ষাৎকার নেওয়া হয় তাহলে হয়তো বা আপনি বলবেন যে আসলে যুদ্ধের সংজ্ঞা যে সেটা তো আমিও জানি, কিন্তু আমি আমার স্বার্থকে সিদ্ধি করার জন্য, অর্থাৎ আমি যে আওয়ামী লীগকে ভালোবাসি, আমি আওয়ামী লীগের হয়ে কথা বলার জন্য আমি সাংবাদিকের প্রশ্নে এই উত্তরটা করেছি। যদি এমনটাও করে থাকেন তাহলে জাতিকে যেমন বিভ্রান্ত করেছেন, তেমনি আপনি আপনার শিক্ষাকে কলঙ্কিত করেছেন, আপনি আপনার শিক্ষাকে লাঞ্ছিত করেছেন। অর্থাৎ আপনি শিক্ষা যে কি জিনিস সেই জিনিসটা, সেই মূল উদ্দেশ্যটাই শিখতে পারেননি। শুধুমাত্র কতগুলো সার্টিফিকেট অর্জন করেছেন, যে সার্টিফিকেট গুলো আমি মনে করি নন ভ্যালু। আপনার যে ব্যবহার, আপনার যে অ্যাটিটিউড, আপনার যে উত্তর, আপনার যে চিন্তাধারা, তাতে আপনার যে সার্টিফিকেট যদি অর্জন করে থাকেন তবে সেগুলো বৃথা, এগুলোর কোনো মানেই হয় না। এমনি ভাবে জাতিকে বিভ্রান্ত করা তো দূরের কথা, নিজেকে বিভ্রান্ত করবেন না। যেহেতু শিক্ষা অর্জন করে থাকেন, তাহলে শিক্ষা দিয়ে সেই শিক্ষার আলোকে নিজেকে আলোকিত করুন, তবেই সেটা হবে প্রকৃত শিক্ষা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।